আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের দেশে যৌন অপরাধের রীতিমতো মহামারী, মড়ক, গজব শুরু হয়ে গেছে। মানুষের যৌন অভ্যাসের যত বাজে দিকগুলো রয়েছে, যেগুলো ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা শুনেছি, সবগুলো এখন আমাদের সমাজকে একদম অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। আজ থেকে যে বিষয়গুলো কল্পনা করা যেত না, সেই বিষয়গুলো এখন অহরহ। এ সমাজে এখন ইজিলি মানে এই যৌন সংক্রান্ত যে ব্যবসা, যে বাণিজ্য, যে কায় কারবার চলছে, এটি সম্ভবত কোনো পশ্চিমা দুনিয়াতেও এত নিকৃষ্টভাবে চলছে না। ওখানে সবকিছু সিস্টেমেটিক। আপনি ইচ্ছা করলে ভালো থাকতে পারেন, ইচ্ছা করলে আপনি মন্দ থাকতে পারেন। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কখনো নাক গলাবে না। ওখানে সবগুলোই রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। যেমন জাপান বা নেদারল্যান্ড, ইংল্যান্ড। সেখানে সমকামিতা আছে, সেখানে পতিতাবৃত্তি আছে, মেয়ে পতিতা, পুরুষ পতিতা সেটা আছে। সেখানে পুতুল, আপনি রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে মাস্টারবেট করার জন্য সেখানে বিভিন্ন ডল শপ আছে। মেয়েদের পুতুল আছে, ছেলে পুতুল আছে। অনায়াসে আপনি সেখানে ঢুকে নির্দিষ্ট ফি দিয়ে আপনি যেকোনো পুতুলের সঙ্গে যৌনকর্ম সেরে আসতে পারবেন। এই যে কাজগুলো হচ্ছে, রাষ্ট্র ট্যাক্স পাচ্ছে, এখানে প্রত্যেকটা জিনিসেরই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, যা কিছু বলেন, এবং ওখানের সিস্টেমের বাইরে কারা কে কাজ করে এটা রাষ্ট্রের কাছে তথ্য আছে যে এই লোকগুলো সমকামী, এই লোকগুলো নিয়মিত পতিতালয়ে যায়, এই লোকগুলো জুয়া খেলে, এই লোকগুলো মদ খায়, এই লোকগুলো পুতুলের সঙ্গে তারা মাস্টারবেট করে, মানে হস্তমৈথুন করে, পুংমৈথুন করে। এই লোকগুলো হিজড়াদের সাথে থাকে, এরা হিজড়া। এই লোকগুলো, কিছু লোক আছে যারা পশুদের সাথে যৌনকর্ম করে, আপনি আলাদা করতে পারবেন। ফলে কি হচ্ছে, সমাজটা পচে যায়নি, সেখানে রাষ্ট্রটাও পচে যায়নি। কিন্তু আমাদের দেশে যেটা হলো সেটা হলো যে আপনি যে কোনো একটা ডাস্টবিনের যত আবর্জনা আছে সেগুলো এনে যদি আপনি ছড়িয়ে দেন ওয়াটার গান দিয়ে, তখন যে অবস্থা হবে, আপনি যে কোনো একটা টয়লেটের যে সেফটি ট্যাঙ্ক সেটা আনলেন, এনে গুলিস্থানে সেটাকে পাম্প করে সেটা যেটাভাবে আপনি জল কামান দিয়ে পুরো গুলিস্থানে ছড়িয়ে দিলেন, সেক্ষেত্রে যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা আমাদের এই সমাজে এখন দেখা দিয়েছে। এতে কি সমস্যা, বা ইতিপূর্বে এই ধরনের ঘটনা কোনো দেশে ঘটেছে কিনা? ইয়েস, ঘটেছে। যখনই মানুষের এই যৌন লিপ্সাটা এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এটি পাবলিকলি, মানে জনসম্মুখে এটি অশ্লীল এবং অশ্রাব্য হয়ে যায়, এটি যখন আর গোপন থাকে না, তখন সেখানে রীতিমতো কখনো কখনো একটা পুরো জাতি শেষ হয়ে যায়। ওই জাতির কোনো অস্তিত্ব নাই। যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত জাতি, পুরো জাতিটা শেষ হয়ে গেছে। কখনো কখনো এই ধরনের যৌনতার কারণে একটি রাজ্য, একটি রাষ্ট্র, একটি ভূমি, একটি নির্দিষ্ট অঞ্চল একেবারে শেষ হয়ে যায়। একটা সময়তে ধরুন সাহারা অঞ্চল, মরুভূমি অঞ্চল, এই অঞ্চলটি জনবসতিতে পরিপূর্ণ ছিল। আমাজনের জঙ্গল একটা সময় সভ্যতার কেন্দ্রভূমি ছিল। এমনকি আমাদের বাংলাদেশে এই যে সুন্দরবন যে এলাকা দেখেন না, বেশি দিন আগে নয়, ধরুন এটা ত্রয়োদশ শতাব্দীতে, অর্থাৎ 1200 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন ছিলেন, তখন এই অঞ্চল বিরান ভূমি ছিল না, এটা জনবসতিপূর্ণ এলাকা ছিল। এবং সুন্দরবনের গহীন অরণ্যে অনেক মন্দির পাবেন,
অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সেখানে। ধ্বংস হলো কেন? সেখানে বনভূমি হলো কেন? খুঁজে দেখেন। আমাদের এই যে বাংলাদেশের যে রাজধানী, সোনারগাঁয়ে ছিল, বিক্রমপুরে ছিল, বরিশালে ছিল, আমাদের যে বাউফলে ছিল, বাখেরগঞ্জে ছিল, বাগেরহাটে ছিল, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের পুটিয়াতে ছিল, বগুড়াতে ছিল, কুমিল্লার ময়নামতিতে ছিল। আপনি চিন্তা করেন যে এই যে রাজনীতির সঙ্গে সঙ্গে এইগুলো কিভাবে ঘুরছে এবং সেই জিনিসগুলো কেন বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই সব ক্ষেত্রেই যৌনতা, পানির সংকট এবং রাজা বাদশাদের জুলুম অত্যাচারে রাজবংশ শেষ হয়ে গেছে, এর বাইরে অন্য কোনো কারণ নেই। তো যখনই এরকম একটা সমাজে যৌনতা এমন পর্যায়ে চলে আসে, তখনই সেখানে আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে। আমরা কি সেই গজবের দিকে এগুচ্ছি? আজ আপনি চিন্তা করুন, রাস্তাঘাটে যৌনকর্মীরা প্রকাশ্যে যৌনতা করে বেড়াচ্ছে, আপনি তাদের সাথে কথা বলতে পারবেন না। এখানে তৃতীয় লিঙ্গের যারা লোকজন আছে, তারা বিস্তীর্ণ এলাকাতে, ঢাকার বিভিন্ন এলাকাতে রীতিমতো গ্যাং করে যেখানে পারভার্সন অফ সেক্সের যে পারভার্সন, সেই কাজগুলো প্রকাশ্যে তারা করে যাচ্ছে এবং সেখানে তাদের খরিদ্দার, কাস্টমার এবং সাম্প্রতিক সময় সেই এক ডাকসু নেতাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, ও মাই গড, কোথায় আমরা চলে গেছি! এই শহরে এখন অনেক পুরুষ বেশ্যা, তারা ইন্টারনেটে বিজ্ঞাপন দিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে থাকছে, বিভিন্ন হোটেলে এবং বাড়িতে গিয়ে তারা সার্ভিস দিয়ে আসছে টাকার বিনিময়ে। 15 বছর বয়স থেকে একেবারে 50-60 বছরের ছেলেরা। কল্পনা করতে পারেন? আচ্ছা, নারী বেশ্যাদের কথা বাদ দেন, ভদ্রবেশী যে সমস্ত লোকজন, যেগুলো আপনি কল্পনা করতে পারেন না, বিভিন্ন বয়সের, সেই 13-14 বছর বয়স থেকে সমাজের বিভিন্ন জায়গাতে ভদ্র ফ্যামিলিতে যে সকল মেয়েরা এই যৌন ব্যবসা, যৌন কর্ম এবং যৌন পারভার্সন, মানে ধনীর মেয়ে, টাকা দরকার নেই কিন্তু সে টাকার জন্য গিয়ে 5 স্টার হোটেলে যাচ্ছে, গরিবের মেয়ে টাকার জন্য ধনীদের পিছে পিছে ছুটছে, টাকা পয়সার নাই কিন্তু তার যাকে বলা হয় পারভার্সন, আজ এক ছেলে কাল অন্য ছেলে, আজ এক বুড়া কাল এক পাগল, আজ এক যুবক কাল এক বৃদ্ধ, বিয়ে থা করছে না, 30-35 বছর বয়স হয়ে গেছে, এর মধ্যে হয়তো 300-400 পুরুষ তার জীবনে এসে গেছে। নারীদের ক্ষেত্র, পুরুষদের ক্ষেত্র, মানে ছেলেদের ক্ষেত্রে একই অবস্থা। এর মধ্যে সমকামিতা, মানে যেটাকে আমরা গে বলি, পুরুষে পুরুষে, আর লেসবিয়ান নারীতে নারীতে, এই জিনিসগুলো হচ্ছে। যখন এরকম একটা ঘটনাগুলো ঘটে, তার সাথে সাথে আপনি দেখেন যে মুখোশগুলো আমাদের উন্মোচিত হয়ে যাচ্ছে। বিয়ে, শাদী, ঘর, সংসার, এই প্রত্যেকটার একটা সিস্টেম আছে। দেয়ার ইজ এ সিস্টেম, দেয়ার ইজ এ পডকাস্ট, দেয়ার ইজ এ সার্কেল, দেয়ার ইজ এ কনস্টিটিউশন। কিন্তু এখন কি হলো, কোনো বাদ মানছে না। মাদ্রাসার শিক্ষক, 70 বছর বয়স, যে ছেলেটাকে ধর্ষণ করছে তার 7 বছর বয়স, 500 টাকা দিয়ে সেই ছেলের সাক্ষাৎকার দিছে। সে কি করেছে? হুজুর তাকে তার গোপনাঙ্গ, মানে ওই ছেলেটার গোপনাঙ্গ সে লেহন করেছে, চুষেছে, আর নিজের গোপনাঙ্গ আর ওই ছেলেটার গোপনাঙ্গর সঙ্গে গুতাগুতি করেছে। এই কাজ 500 টাকা ছেলেটাকে দিয়েছে এবং সেই ছেলে এখন ইন্টারনেটের সাক্ষাৎকার দিচ্ছে। তো বুঝেন মানে বিকৃত রুচি কোন পর্যায়ে চলে গেছে। জামাতের যে সংসদ সদস্য, 75 বছর বয়সী একজন মানুষ, একাধিক নারীকে নিয়ে যে সে প্রতিনিয়ত হোটেলে যাচ্ছে, হোটেলে গিয়ে হোটেলের লবিতে, লিফটের মধ্যে, তারপরে বিভিন্ন রুমের মধ্যে সে যে আচরণগুলো করছে,
আমাদের তো ধরেন কি বলবো, এমনও তো চন্দ্রগুপ্ত যাকে বলা হয় মৌর্যর সেইখানে গণিকা বৃত্তি একটা মন্ত্রণালয় ছিল, গণিকা মন্ত্রণালয়। কিন্তু সেখানে তো যেখানে পতিতাদের জন্য আলাদা একটা মন্ত্রণালয়, একটা আলাদা মিনিস্টার গণিকা মন্ত্রী ছিল, এবং গণিতজ্ঞদের সারা ভারতবর্ষে একটা অ্যাসোসিয়েশন ছিল, তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি রাজপ্রাসাদে মানে রাজার দরবারে উপস্থিত থাকতে পারত। এটা এই ভারতবর্ষে ছিল। এই যে আমাদের দেশের যে যাকে বলা হয় রাজনীতি, সেই সিস্টেমেটিক মধ্যযুগ থেকে এখানে এই যে যত গান, শিল্প, কলা, নৃত্য কলা, এগুলো সবই কিন্তু যে যাকে বলা হয় এই পতিতালয় থেকে এসছে। অনেক মানে যে মানে গান ঠান যাকে বলা হয়, আপনি এই যে আমরা কাননবালা দেবীর কথা বলি, বিখ্যাত গায়িকা, জন্ম কোথায়? পতিতালয়ে জন্ম। একটা সিস্টেমের মধ্যে তারা সেই জিনিসগুলো চলেছে। আপনি গিয়ে দেখেন পাকিজা সিনেমা দেখেন, বুঝতে পারবেন যে মিনা কবির সে পাকিজা। আপনি সিনেমা যদি দেখেন, ওমরাও যান সিনেমা দেখেন, আপনি বুঝতে পারবেন যে আমাদের এই জিনিসগুলো কেমন অবস্থায় ছিল। কিন্তু এখন কি হচ্ছে? এখন এটা তো মানে কোনো অবস্থাতেই এটা আপনি কোনো একটা সিস্টেমের মধ্যে ফেলতে পারবেন না। রাজারা ৪০০-৫০০ মানে হেরেমে তাদের নারী থাকতো। সম্রাট জাহাঙ্গীরের ৮,০০০ নিয়মিত দাসী ছিলেন। কত সংখ্যক ২ ডজন ৩ ডজন স্ত্রী ছিলেন। কই সেটা নিয়ে তো কখনো টু শব্দ হয়নি, বিকজ দেয়ার ইজ এ সিস্টেম, একটা পোর্টফোলিও। কিন্তু এখন কি হচ্ছে, একজন মন্ত্রী সে মানে যে কাজগুলো করছে কাপড় চোপড় খুলে, এবং সেই ছবি নিজে বিকৃতভাবে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে, নিজে দিচ্ছে, প্রেমিক দিচ্ছে, যে যার মতো করে অবস্থায় কাজগুলো করছে। এই যে আমাদের মনের বিবর্তন, মানসিকতার বিবর্তন, ব্যক্তিত্বের বিবর্তন, এবং একান্ত ব্যক্তিগত বিষয়গুলো কখনো সে নিজে নারী বা পুরুষ সে নিজে মানুষকে জানাচ্ছে, যেটা আমাদের সমাজে কখনো ছিল না। আর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে সেগুলো জানার জন্য। ৭ দিন না খেয়ে থাকবে, কিন্তু অমুক সাহেব কি কাজ করেছে এই জিনিসগুলো শোনার জন্য, দেখার জন্য সারাক্ষণ ইন্টারনেট ঘাঁটতে থাকে সব শ্রেণী এবং পেশার মানুষগুলো। এই যে যা কিছু হচ্ছে এটা নতুন নয়, এটা বহুবার এই পৃথিবীতে বহু সমাজে আসছে। আসিরীয় সভ্যতা তৈরি হয়েছে, সেই সভ্যতা শেষ হয়েছে। সেমেটিক সভ্যতা শুরু হয়েছে, সেটা শেষ হয়েছে। তারপর হেমেটিক সভ্যতা হয়েছে, সেটা শেষ হয়েছে। হিমালীয় সভ্যতা হয়েছে, শেষ হয়েছে। মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা শেষ হয়েছে। গ্রিক সভ্যতা শেষ হয়েছে। তারপর পম্পেই নগরী শেষ হয়েছে। এবং এই যে বিভিন্ন সভ্যতা যে শেষ হয়েছে, মূল কারণ হলো এই জায়গাতে বিকৃত যৌনতা চলেছে। আর সভ্যতা সেখানে গড়ে উঠেছে যখন এই জিনিসগুলোকে রাষ্ট্র, সমাজ, জনগণ এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেছে এবং রাখতে পেরেছে। আমি 70-এর দশকে বেড়ে ওঠা মানুষ, আবহমান বাংলার দারিদ্রতা দেখেছি, অভাব দেখেছি, তার সঙ্গে সঙ্গে সততা দেখেছি, শান্তি দেখেছি সমাজে, আনন্দ দেখেছি। এখন অনেক কিছু আছে, ভাতের অভাব নেই, দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমাদের যে মোরাল যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গাতে মানুষের লজ্জা স্থান মুখে চলে আসছে। প্রত্যেকটা মুখ এখন লজ্জা স্থান হয়ে গেছে, যা মুখে আসে তাই গালাগালি করছে। মানুষের যাকে বলা হয় যে গুর্জদার মাথায় চলে আসছে, মলদার, পুরো মলদারের যে রেকটাম সিস্টেমটা এখানে চলে গেছে, আর মাথার যে ঘিলু, এই ঘিলু মলদারে চলে গেছে। ফলে সব জায়গা থেকেই দুর্গন্ধ বের হচ্ছে, মাথা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আর বুদ্ধি বের হচ্ছে মলদার দিয়ে, যৌনদার দিয়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।